ফাইনালি ফাইনালি আজকে আমি বাঁধাকপি পাকোড়া বানাচ্ছি। আমি না তাড়াহুড়ো করে কাজ করা পছন্দ করি না। আমি কাজগুলো আস্তে ধীরে সুন্দর করে গুছিয়ে করার চেষ্টা করি। আঁকাআঁকি করে লক্ষ্মী মেয়েটা আমার। আঁকো আঁকো কি আঁকবো আঁকো। এই মিল প্যানটা কিন্তু অনেক ভালো। এখানে তরকারি সুন্দরভাবে রান্না করা যায়, আবার ডালও রান্না করা যায়। সকালবেলা ঘুম থেকে উঠে যখন কিচেনে এসে দেখি সিঙ্ক পরিষ্কার, চুলা পরিষ্কার, আশেপাশের সবগুলো পরিষ্কার, তখন অনেক ভালো লাগে। কাজ করার আগ্রহ আরও বেশি বেড়ে যায়। এমন জামাই কপাল জুড়েছে যে অনেক কিছু চাইলেও পাই না। তাই মাঝে মধ্যে কিছু টেকনিক ফলো করি, যে টেকনিক ফলো করলে সহজে অনেক কিছু পাওয়া যায়। দেখো কত সুন্দর হয়েছে, কত ক্রিস্পি আর মুচমুচে হয়েছে। বাঁধাকপি পাকোড়া কার কার পছন্দ আমাকে কমেন্টস করে জানাও। একটা বড় বাঁধাকপি পুরোটুকু কেটে নিয়েছি। অর্ধেক দিয়ে ভাজি করব আর বাকি অর্ধেক দিয়ে বাঁধাকপি পাকোড়া বানাবো। ফাইনালি আজকে আমি বাঁধাকপি পাকোড়া বানাচ্ছি। মিল প্যানে ডাল বসিয়ে দিয়েছি, দেখি মিল প্যানে ডালটা কেমন হয়। এই মিল প্যানটা কিন্তু অনেক ভালো। এখানে তরকারি সুন্দরভাবে রান্না করা যায়, আবার ডালও রান্না করা যায়। আজকে ট্রাই করে দেখলাম। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর মতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন সকাল 10টা বাজে। আজকে একটু দেরি করে উঠলাম, কারণ আজকে ছেলে স্কুল বন্ধ। যেদিন ওর স্কুল বন্ধ থাকে সেদিন একটু দেরি করে উঠি। উঠেই ফ্রেশ হয়ে সবজিগুলো কেটে নিলাম। সবার আগে দুপুর রান্না করে নিব, তারপরে বাঁধাকপি পাকোড়া করে নিব। কারণ বাঁধাকপি পাকোড়া আগে করলে পরে আর রান্না করতে ইচ্ছা করবে না, পাকোড়া খেয়েই পেট ভরে যাবে। আজকে সকালে বাঁধাকপি পাকোড়া দিয়ে নাস্তা করব, দেরি হলে সমস্যা নেই। বিকেলবেলা পাকোড়া বানাতাম, কিন্তু বিকেলবেলা আসলে বানানো হয় না। অনেকবার ভেবেছিলাম বিকেলবেলা বানাবো, কিন্তু বিকেলবেলা সময় করতে পারি না। তাছাড়া সকিনাও ওই টাইমে আসে, ওকে কাজগুলো বুঝিয়ে দিতে হয়, তখন আর অন্য কোনো কাজ করা যায় না। এর মধ্যে জুনাইনা প্রচুর কান্নাকাটি করে, আর সারাদা দুষ্টামি তো আসেই। এই কারণে আমি চাইলেও বিকেলবেলা কোনো নাস্তা বানাতে পারি না। আসলে সকালবেলা ছাড়া আর কোনো টাইমেই আমি কাজ করতে পারি না। সকালবেলাও যে বাবু কান্না করে না তা কিন্তু নয়, সকালবেলাও কান্না করে, কিন্তু ওই সময় ওকে দুধ খাইয়ে দিলে ও আবার ঘুমিয়ে যায়। কিন্তু অন্যান্য সময়গুলোতে সে সহজে ঘুমায় না, জেগে থাকে, তখন আরও বেশি কান্নাকাটি করে। তাই রান্না বান্না নাস্তা যা করার সকালবেলায় করে ফেলি, এছাড়া আর কোনো সময় হয় না। আমার যে কত কিছু তৈরি করে খেতে ইচ্ছা করে, কিন্তু খেতে পারি না। যাক, বাচ্চারা বড় হলে তখন না হয় নিজের মন মতো অনেক কিছু তৈরি করে খেতে পারবো। এখন আমি বাঁধাকপি ভাজি করব। গ্যাস অনেক কম, এই কম গ্যাসে ভাজিগুলো করে নিব, কারণ ভাজি করতে খুব বেশি গ্যাস লাগে না। আজকে বাঁধাকপি ভাজি করব আর মিষ্টি কুমড়া ভাজি করব, আর ডাল তো আছেই। সবজি সবগুলো কেটে নিয়েছি। আমি সব সময় রান্না করার আগে সকল ধরনের সবজিগুলো কেটে নেই, তারপর আস্তে ধীরে সুন্দর করে রান্না করি। অনেক দিন ধরে মটরশুঁটির বিচি দিয়ে এবং গাজর দিয়ে বাঁধাকপি ভাজি করার ইচ্ছা ছিল, তাই আজকে সেটা করে নিলাম। যদিও মটরশুঁটির বিচি খেতে আমার কাছে তেমন ভালো লাগে না, তারপরেও করে নিলাম। দেখতে ভালো লাগে, হয়তো বা খেতেও ভালো লাগবে। চুলায় রান্না বসাতে যাব, আর তখনই জুদনের কান্নার আওয়াজ চলে আসলো। ও ঘুম থেকে উঠে গিয়েছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। তাই তাড়াতাড়ি করে ভাজিটা বসিয়ে এখানে চলে এলাম ওকে খাওয়ানোর জন্য। যেহেতু গ্যাস কম, তাই কোনো সমস্যা হবে না। কাজের মাঝখানে গ্যাপ হলে অনেক বিরক্ত লাগে, আর পরবর্তীতে সেই কাজটা করতে অনেক সময় লেগে যায়, কিন্তু কিছু করার নেই। মায়ের দায়িত্ব তো পালন করতেই হবে, আবার সংসারের কাজগুলোও করতে হবে। আর এদিকে দেখো সাউদা কি করতে, কি লেখো? কি লেখো তুমি? বেশি দিয়ে কি করো? সব আঁকা কি করো তুমি? আঁকো 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 আঁকো। আঁকা কি করে লক্ষ্মী মেয়েটা আমার। আঁকো আঁকো কি আঁকবো আঁকো। সাউদা পেন্সিল পেলে এমন করে, খাতা নিয়ে আঁকাকে শুরু করে দেয়। যদি ওর কাছে খাতা বা পেন্সিল নেওয়া হয় তাহলে চিৎকার করে কান্নাকাটি শুরু করে দিবে। এদিকে কিচেনে এসে দেখি গ্যাস কিছুটা বেড়েছে,
যাক ভালোই হলো, তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যাবে। আমি না তাড়াহুড়ো করে কাজ করা পছন্দ করি না। আমি কাজগুলো আস্তে ধীরে সুন্দর করে গুছিয়ে করার চেষ্টা করি, যে কোনো কাজ। সকালবেলা ঘুম থেকে উঠেই আগে সিঙ্কটা পরিষ্কার করে নেই। সিঙ্কের মধ্যে থালা বাসন সব ধুয়ে নেই। এটা করতে অনেক সময় লেগে যায়। দেখা গেল যে দুপুর রান্না করতে দেরি হয়ে যায়। কিন্তু সিঙ্কের মধ্যে থালা বাসন দেখলে আমার খুব বিরক্ত লাগে, কাজ করতে ইচ্ছা করে না। আবার রাতের বেলা ধুয়ে রাখতে পারি না, ঠান্ডার সমস্যা আছে। গরমকাল হলে রাতের বেলা ধুয়ে রাখতাম, কিন্তু শীতকাল বলে এখন আর তা পারতেছি না। সকালবেলা ঘুম থেকে উঠে যখন কিচেনে এসে দেখি সিঙ্ক পরিষ্কার, চুলা পরিষ্কার, আশেপাশের সবগুলো পরিষ্কার, তখন অনেক ভালো লাগে। কাজ করার আগ্রহ আরও বেশি বেড়ে যায়। আর যখন ঘুম থেকে উঠে দেখি সিঙ্কে এক গাদি থালা বাসন পড়ে আছে, চুলাটাও নোংরা, চারপাশটা ময়লা হয়ে আছে, তখন আসলে কাজ করতে ইচ্ছা করে না, প্রচুর বিরক্ত লাগে। আর আমি তখন করি কি, সব কিছু আগে গুছাই, সাফ করি, তারপরে দুপুর রান্না করি। এরকম করতে গেলে আরও বেশি দেরি হয়ে যায়। ছেলেদের স্কুলের সময় তো আরও বেশি সমস্যা হয়ে যায়, কিন্তু না করেও পারি না। বাবুরাবু বলে তুমি এগুলো পরে ধো, তুমি আগে তোমার মেন কাজটা করো, কিন্তু আমি না করে থাকতে পারি না। দেখা গেল যে রান্না করতে যাবো, একটা জিনিস ধোয়া দরকার আছে, তখন দেখা যায় সব কিছু ধুয়ে ফেলি। মিল প্যানে ডালটা ভালোই হচ্ছে। পাতিল দিয়ে ডাল বসালে অনেক সময় ডালটা উতরিয়ে পড়ে যায়, কিন্তু মিল প্যানে ডালটা উতরিয়ে পড়েনি। দেখো আমি কত ভোরে পানি দিয়েছি, তারপর পানিগুলো উতরিয়ে পড়েনি। গ্যাস কমিয়ে দিলেও উতরিয়ে পড়ে যায়, কিন্তু মিল প্যানে সেটা হয়নি। ইলেকট্রিক চুলায় মিষ্টি কুমড়া ভাজিটা করে নিব, এক্ষেত্রে সময়টা অনেক কমে যাবে, কারণ ওগুলো হতে হতে একটু সময় লেগে যাবে। ডালটা বাগার দিয়ে এসেছি। গ্যাস বেড়েছে, বাট খুব বেশি বাড়েনি, মিডিয়ামে থেকে একটু কম বেড়েছে। বেশি বাড়লে আমি গ্যাসের চুলায় রান্নাটা বসিয়ে দিতাম, যেহেতু কম বেড়েছে তাই ইলেকট্রিক চুলায় রান্নাটা করে নিচ্ছি। মিষ্টি কুমড়া নিয়ে আসছে পাকা। পাকা মিষ্টি কুমড়া খেতে ভালো লাগে না, ভাজি করলে কেমন জানি ধ্যাতড়ে যায়, আর স্বাদও তেমন ভালো হয় না। কাঁচা মিষ্টি কুমড়া আনলে খেতে অনেক মজা লাগে, স্বাদও পারফেক্ট হয়। কী আর করার, উনি যা এনেছে তাই তো রান্না করতে হবে। রাতের বেলা আসলে এর থেকে ভালো কিছু কি আর পাওয়া যায়? দিনের বেলায় তো ভালো ভালো সবজিগুলো বিক্রি হয়ে যায়, যেগুলো বিক্রি হয় না সেগুলো রাতের বেলা পাওয়া যায়। কিন্তু তাকে বুঝাবে কে? সস্তা 3 বস্তা। রাতের বেলা সে সবজি আনতে পারবে আর দামও কম পাবে, তাই সে নিজেই সবজি নিয়ে আসে। আমাকে সবজি আনার জন্য কোনো খরচ দেয় না। আমি বলেছিলাম স্কুলে যাওয়ার সময় আমি সবজিগুলো নিয়ে আসবো। সকালবেলা তাজা তাজা সবজি পাওয়া যায়, ওগুলো একটু দাম দিয়ে আনলেও খেতে কিন্তু দারুণ মজা হয়। তাছাড়া এখন তো সব সবজির দামও কমে গিয়েছে, কিন্তু কে শুনবে কার কথা? সে তার কথার বাইরে এক চুলও যায় না। আমার যদি কোনো কিছু খেতে ইচ্ছে করে আমি কিনে নিয়ে আসি, তাকে বলে আর মুখ ব্যথা করি না। প্রায় সময় সে আনে, আবার প্রায় সময় সে আনে না, কিন্তু ম্যাক্সিমাম সময়ই সে আনে না। দেখা গেল যে আজকে একটা আনতে বললাম, ওইটা কালকে বা পরশু নিয়ে আসলো, বা আনলোই না। তার ভরসায় থাকলে ওই খাবারটা আমার আর খাওয়া হবে না। আমি যখন পেঁয়াজটা ভাজি করি তখন ওয়াটটা বাড়িয়ে দেই, তখন ওয়াটটা 1600 করে দেই। আর যখন পেঁয়াজটা ভাজা হয়ে যায়, মশলা দেই, তখন ওয়াটটা একদম কমিয়ে 500 করে দেই। আবার অনেক সময় বন্ধও করে দেই। মশলাগুলো দেওয়ার পরে তখন ওয়াটটা বাড়িয়ে 1000 করে দেই। রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছি, এখন আর কোনো সমস্যা হয় না। এখন রান্না করতে অনেক মজা লাগে, ভালোই লাগে রান্না করতে। আমার প্রিয় লক্ষ্মী আপুরা এবং ভাইয়েরা, তোমাদের কাছে যদি আমার ভিডিও কোনো অংশ এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেকগুণ বেড়ে যায়। ফেসবুক এবং টুইটার পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তারা ফলো করে আমার পাশে থেকো। লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও। তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। খেজুরের গুড় কিনতে একটা আমরা গিয়েছিলাম, তখন এই গাছটা আমার অনেক পছন্দ হয়েছিল, তাই এটা কিনে নিলাম। সুন্দর না গাছটা? একদম সবুজ পাতার মতন মিটমিটি করে তাকিয়ে আছে, মনে হচ্ছে এটা আসল পাতা। বাঁধাকপি পাকোড়া বানানোর জন্য আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে বাঁধাকপির মধ্যে হতে সকল প্রকার পানি বের হয়ে যাবে। আর পানিগুলো বের হয়ে গেলে বাঁধাকপি পাকোড়া বানালে সেটা অনেক ক্রিস্পি আর মুচমুচে হবে, খেতে অনেক মজা হবে। মিষ্টি কুমড়া ভাজি করা হয়ে গেল, দেখো কীরকম ভাজি হয়েছে, কেমন নরম নরম হয়ে গিয়েছে। আগে চিংড়ি মাছ ছাড়া মিষ্টি কুমড়া ভাজি করতামই না। মিষ্টি কুমড়া ভাজি করব, চিংড়ি মাছ থাকবে না, তা কী করে হয়? দেখা যায় যে ফ্রিজে সবসময় চিংড়ি মাছ থাকতোই,
চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভাজি, চিংড়ি মাছ দিয়ে লাউ তরকারি এগুলো রান্না করা হতোই, মিস যেত না। আর এখন চিংড়ি মাছের দেখাও পাই না। কত বছর যে চিংড়ি মাছ ভাজি খাই না, আল্লাহই জানে। জুনেনা যখন পেটে ছিল তখন চিংড়ি মাছ ভাজি খেতে খুব ইচ্ছা করেছিল। চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু আফসোস সেই চিংড়ি মাছ আর ভাজি করা হলো না, সিজার হয়ে গেল। এখনও ভাজি করা হয়নি, ফ্রিজে পড়ে আছে। যখন চিংড়ি মাছ কিনে এনেছিলাম তখন জায়ান আমার সাথে ছিল। জায়ান প্রায় সময় বলে, আম্মু চিংড়ি মাছ রান্না করবো না? আমি বলি করব, কিন্তু পরে আর করা হয় না, হয় ভুলে যাই, নয়তো অন্য আইটেম রান্না করে ফেলি। বাঁধাকপিগুলো পানি থেকে ভালোভাবে চিপিয়ে নিয়েছি। এরপর এখানে 1 কাপ পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচামরিচ আর ধনিয়া কুচি দিয়েছি। মশলা হিসেবে এখানে দিয়েছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া এবং 1/2 চামচ ভাজা জিরা গুঁড়া। পাকোড়াগুলোকে ক্রিস্পি করার জন্য 2 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়েছি। তোমরা চাইলে এখানে কর্নফ্লাওয়ার দিতে পারো। আর এখানে 3টা ডিম দিয়ে দিয়েছি। আসলে পাকোড়ার স্বাদটা কিন্তু ডিম দিলেই বেশি হয়, তাই বেশি করে ডিম দিয়ে দিয়েছি। যেহেতু আমার বাঁধাকপি অনেকগুলো আর ডিমগুলো ছোটো ছোটো, তাই 3টা দিয়েছি। বড় ডিম হলে এখানে 2টা দিলেই হবে। এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। লবণটা এখনও দেইনি, লবণটা একদম ভাজার আগে দিব, কারণ লবণ আগে দিলে বাঁধাকপি থেকে পানি বেরিয়ে আসে, তাই লবণটা পরে দিতে হবে। আমি এখানে অল্প অল্প করে বেসন দিয়ে মাখিয়ে নিচ্ছি। বেসন কিন্তু একেবারে সব দেওয়া যাবে না, অল্প অল্প করে মাখিয়ে নিতে হবে। একেবারে সব দিলে কিন্তু এটা ভালোভাবে মোল্ড হবে না। এখানে কতটুকু বেসন দিলে এটা শক্ত হবে, আবার খুব বেশি নরমও হবে না, এটা বোঝার জন্য বেসন অল্প করে দিতে হবে। তাহলে তোমরা বুঝতে পারবে এক্সাক্ট বেসন কতটুকু লাগবে। এটা আসলে আটা দিয়েও করা যায়, তবে বেসন দিয়ে করলে অনেক বেশি মজা হয়। মাখানো হয়ে গিয়েছে, এখন লবণটা দিয়ে দিয়েছি। আমি আসলে লবণটা বেশি দিয়েছিলাম, কারণ এর আগেও বাঁধাকপিতে লবণ দিয়েছিলাম, এই কারণে লবণটা একটু বেশি হয়ে গিয়েছিল। ভাজার পরে বুঝতে পেরেছিলাম, আসলে ভাজার আগেই লবণটা একটু টেস্ট করে দেখা উচিত ছিল। যাই হোক, তোমরা কিন্তু টেস্ট করে নিও। তেলের কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা মিডিয়াম গরম করে নিচ্ছি। গ্যাস বেড়ে গিয়েছে, তাই গ্যাসের চুলায় পাকোড়াগুলো বানিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, আবার খুব কম গরম করা যাবে না, একদম মিডিয়াম আঁচে তেলটা গরম করে নিতে হবে। পাকোড়া বানাতে গেলে অনেক তেল লাগে, তেল শেষ হয়ে গিয়েছিল। ভাগ্যিস আমার কাছে ব্যাকআপ তেল ছিল, ওই তেল দিয়ে বেশি করে নিয়েছি। এই ফ্রাই প্যানটা কিন্তু অনেক ভালো, খুব বেশি ভাজা হলেও কিন্তু নিচে লেগে যাচ্ছে না। কড়াইতে ভাজতে কিন্তু ওগুলা এতক্ষণে নিচে লেগে যেত। আমি একটু বেশি বাদামি করে ভাজতেছি, বেশি বাদামি করে না ভাজলে খেতে ভালো লাগে না। এখন তো ভয় দিচ্ছি, এগুলো তো কালকেই খাওয়া হয়ে গিয়েছে, এগুলো দেখে এখন আবার খেতে ইচ্ছা করতেছে। দেখি আবার এনে বানিয়ে খাবো। এই তো আমার দুপুরের রান্না করা হয়ে গেল। রান্না মনে হয় আজকে একটু বেশি করে ফেলেছি, এগুলো দিয়ে মনে হয় কালকেও চলে যাবে, কালকে আর রান্না করতে হবে না। আসলে আমি ও হিসাব করে রান্না করিনি। বাঁধাকপি অর্ধেক আর মিষ্টি কুমড়ো অর্ধেক যদি ফ্রিজে রেখে দিই না, তাহলে সেটা আর খাওয়া হবে না, কারণ একই খাবার প্রতিদিন খেতে ভালো লাগে না। এই কারণেই একেবারে সবগুলো ভাজি করে নিয়েছি। বাঁধাকপি ভাজি আমার কাছে খেতে ভালো লাগেনি, কেন জানি না, খেতে ভালো লাগেনি। আমি পাকোড়া দিয়ে ভাত খেয়ে নিয়েছি, মিষ্টি কুমড়ো ভাজিও খাইনি। পাকোড়া দিয়ে ভাত খেতে এত মজা লাগে যে কী বলবো। পাকোড়া দিয়ে ভাত খেলে অনেকগুলো ভাত খাওয়া যায়, পেট ভরে খাওয়া যায়। ভাবতেছি ফুলকপি পাকোড়া বানিয়ে খাবো, ওটা অনেক মজা হয়, কিন্তু আজ তো ফুলকপি পাকোড়া খেতে ভালো লাগে না, ওটা মজা লাগে না। ফুলকপিগুলো একদম ভর্তা করে পাকোড়া বানালে ওগুলো খেতে বেশি ভালো লাগে। তার আগে দুধ চিনি পিঠা বানিয়ে খাবো। আমার কতদিনের ইচ্ছা এটা বানিয়ে খাওয়ার, কত বছর খেতে পারিনি, কিন্তু এবারে বানিয়ে খাবোই। খেজুরের গুড় আমি কিনে নিয়ে এসেছি, এখন ভালোই ভালোই বাবুরাবু দুধ কিনে নিয়ে আসলেই হয়। খেজুরের গুড় আমি জেনেছি, এটা কিন্তু ওনাকে বলিনি, আমি বলেছি খেজুরের গুড় আর দুধ নিয়ে আসতে। যদি উনি খেজুর গুড় নিয়ে আসে তাহলে আমি ওগুলো দিয়ে তেলেপিঠা বানিয়ে নিব। তেলেপিঠা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তোমরা অনেকেই আমার কথা শুনে অনেক হাসো, তাই না? কী করবো বলো, এমন জামাই কপাল জুড়েছে যে অনেক কিছু চাইলেও পাই না, তাই মাঝে মধ্যে কিছু টেকনিক ফলো করি, যে টেকনিক ফলো করলে সহজে অনেক কিছু পাওয়া যায়। দেখো, আমার কাছে যদি ব্যাকআপ তেল না থাকতো তাহলে কিন্তু পাকোড়া বানিয়ে খাওয়া হতো না, কারণ পাকোড়াতে অনেক তেল লাগে। তেল শেষ হয়ে গিয়েছিল। বাবুরাবাকে বললে উনি জীবনও তেল আনতো না। যখন শুনতো যে আমি পাকোড়া বানাবো তখন তো আর তেল আনতোই না।
কিন্তু খাওয়া বেলা ঠিকই আসে। চিল্লাচিল্লি করলেও খাওয়ার পরে কিন্তু ঠিকই তেল নিয়ে আসে। তোমাদের সাথে কথা বলতে বলতে পাকাগুলো ভাজা হয়ে গেল। দেখো কত সুন্দর হয়েছে, কত ক্রিস্পি আর মুচমুচে হয়েছে। বাঁধাকপি পাকোড়া কার কার পছন্দ আমাকে কমেন্টস করে জানাও। তোমাদের সবার অবশ্য এগুলো খাওয়া হয়ে গিয়েছে, তাই না? আমি তো এবছরে প্রথম খেলাম, আর খেয়েই পাগল হয়ে গেলাম। সারাক্ষণ শুধু পাকোড়াই খেলাম। বাচ্চারা আসলে খুব বেশি খায়নি। সায়রা যা একটু খেয়েছিল, সাউদাও খেয়েছে 2টা, কিন্তু জায়ান খেতেই চায়নি। ওকে জোর করে একটা খাইয়ে দিয়েছিলাম, তাতেই তার কি অবস্থা, ওটা গিলতে অনেক সময় লেগে গিয়েছিল। ইস, লবণটা একটু কম হলে পাকোড়াটা যা হয়েছিল না, দারুণ হয়েছিল। লবণটার কারণেই স্বাদটা একটু অন্যরকম হয়ে গিয়েছিল। তারপরও খেয়ে নিয়েছি। এত কষ্ট করে ভাজি করেছি, না খেয়ে কি পারা যায়? ভাত দিয়ে খেলে অবশ্য এতটা মনে হয় না, কিন্তু এমনি খেলে একটু লবণ লাগে। সস দিয়ে খেতে দারুণ লাগে, মুড়ি দিয়ে খেতেও ভালো লাগে। গতবারে যখন পাকোড়া বানিয়েছিলাম তখন সাদা ছোট্ট ছিল, ওর মুখে একটু দিয়েছিলাম, ও খেয়েছিল। মাশাল্লাহ, আজকে আমার মেয়েটা একটু বড় হয়ে গিয়েছে, ও একা একা পাকোড়া খাচ্ছে, এটা দেখে অনেক ভালো লাগতেছে। আর এইদিকে ছোটো ম্যাডাম ঘুমিয়ে আছেন। আল্লাহ বাঁচিয়ে রাখলে আগের মাসে সেও খাবে। বহুদিন পর পাকোড়া খেতে পেরে অনেক ভালো লাগতেছে। কতদিন ধরে যে পাকোড়া খাওয়ার জন্য আমি হাঁসফাঁস করেছিলাম, আজকে সেটা খেয়েই নিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো লাখো কোটি কোটি শুক্রিয়া যে আল্লাহ পাক আমাকে এটা বানিয়ে খাওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন ভালো মন্দ খাওয়ার তৌফিক দেন, সেই দোয়াই করি। আজ এইটুকুই। আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আগামী ব্লগে দেখা হবে। সেই পর্যন্ত তোমার সব ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, আমার বেবিদের জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।